শুভ সন্ধ্যা। যেমনটি সকলে অবগত আছেন, আজকে রাধারানী দেবী ও দুর্গারানী চক্রবর্তী স্মারক বক্তৃতা। একদম শুরুতেই রাধারানী দেবী এবং দুর্গারানী দেবী সম্পর্কে সামান্য দু চারিটি কথা। রাধারানী দেবী অধুনা বাংলাদেশের অন্তর্গত যশোহর জেলার এক সংস্কৃতি সম্পন্ন সম্ভ্রান্ত বংশের কন্যা ছিলেন। পিতা ধরণীধর হালদার স্বনামধন্য চিকিৎসক ছিলেন। বাংলাদেশের অন্তর্গত খুলনা জেলার কাটিপাড়া গ্রামের জমিদার কেশবলাল ঘোষের পুত্র ফণীন্দ্রনাথ ঘোষের সঙ্গে রাধারানী দেবীর বিবাহ হয়। অসাধারণ মেধার অধিকারিণী রাধারানী দেবী নিজ শ্রেণীতে সর্বদা প্রথম স্থান অধিকার করতেন। তিনি যশোহর জেলার বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছিলেন। রাধারানী দেবী এক অসাধারণ সংস্কৃতি সম্পন্ন মহিলা ছিলেন। তাঁর পবিত্র জীবন, ধর্মনিষ্ঠা, সহিষ্ণুতা, সমবেদনা এবং নিরভিমান ব্যক্তিত্ব সকলের শ্রদ্ধার বিষয়। এই স্মারক বক্তৃতা রাধারানী দেবীর কন্যা শ্রীমতী ভারতী ঘোষের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। দুর্গারানী চক্রবর্তী। দুর্গারানী চক্রবর্তী পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাটে ইংরাজির 1923 খ্রিস্টাব্দে শ্রী শ্রী দুর্গা পঞ্চমীর দিন এক সম্ভ্রান্ত ও প্রতিষ্ঠিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতৃকুল বন্দ্যোপাধ্যায় পরিবার তাদের পেশাগত ও সেবামূলক কাজকর্মের জন্য রামপুরহাটের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। এছাড়া পরিবারে নিয়মিত সংস্কৃত, দর্শনশাস্ত্র ও ধর্ম বিষয়ক পাঠ ও চর্চার প্রচলন ছিল। তাঁর পিতা শ্রী গিরীন্দ্রনাথ এবং মাতা শ্রীমতী স্নেহলতা দেবী অত্যন্ত অতিথিপরায়ণ ব্যক্তিত্ব ছিলেন। গিরীন্দ্রনাথের 7 পুত্র ও 1 কন্যার মধ্যে দুর্গারানী চতুর্থ সন্তান। তার সকল ভ্রাতাই নিজ নিজ পেশায় স্বদেশে ও বিদেশে সুপ্রতিষ্ঠিত ছিলেন। রক্ষণশীল পরিবারে দায়িত্বনিষ্ঠ ছিলেন, তথাপি বিদ্যার প্রতি প্রবল অনুরাগ এবং শিক্ষার আকর্ষণে তিনি তার গৃহশিক্ষকের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করেন। 1949 খ্রিস্টাব্দে কলকাতার এক সম্ভ্রান্ত একান্নবর্তী পরিবারে দুর্গারানী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামী সুবোধচন্দ্র চক্রবর্তী বহুজাতিক সংস্থা ম্যাকিনসন অ্যান্ড ম্যাকেনজিতে কর্মরত ছিলেন। সততা, নিষ্ঠা ও উচ্চশিক্ষায় আগ্রহী চক্রবর্তী পরিবার অঞ্চলে বিশেষ খ্যাতি ও পরিচিতি লাভ করেন। সুবোধচন্দ্র দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে 1970 সালে পরলোক গমন করেন। তাঁর 2 পুত্র শ্যামল ও নির্মল এবং কন্যা রীতা সকলেই তখন কলেজ কিংবা বিদ্যালয়ে পাঠরত। শোকের ছায়া মলিন হবার পূর্বেই অসীম দায়িত্বভার নেমে আসে দুর্গারানীর ওপর। তিনি একাধারে মাতার বিশেষ ভূমিকা ও পিতার অভাব পূর্ণ করতে থাকেন। অসাধারণ সহনশীলতা এবং প্রতিনিয়ত অনুপ্রেরণার মাধ্যমে প্রত্যেকটি সন্তানকে সংকটময় অবস্থা থেকে সুপ্রতিষ্ঠিত করে তোলেন। দুর্গারানীর কর্তব্যনিষ্ঠা, পরোপকারিতা, সহনশীলতা, বিরূপ পরিবেশকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করার মানসিকতা ছিল দৃষ্টান্তস্বরূপ। 2005 খ্রিস্টাব্দের 21শে জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে দুর্গারানী দেবী আমাদের সকলকে ছেড়ে অমৃতলোকে যাত্রা করেন। এই স্মারক বক্তৃতা দুর্গারানী চক্রবর্তীর পুত্র শ্রী শ্যামল চক্রবর্তী ও কন্যা শ্রীমতী রীতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের পক্ষ থেকে রাধারানী দেবী এবং দুর্গারানী দেবীর পরিবারের সকলকে আমরা যথাযোগ্য অভিবাদন এবং অভ্যর্থনা জানাই। আজ বাংলায় রাধারানী দেবী ও দুর্গারানী চক্রবর্তী স্মারক বক্তৃতা প্রদান করবেন বর্ধমান রাজ কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রী অপূর্ব চট্টোপাধ্যায়। তার আলোচনার বিষয় ভারতের মন্দির গাত্রে রামায়ণ কাহিনী। শ্রী অপূর্ব চট্টোপাধ্যায়। সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমি এখানে এই স্মারক বক্তৃতা দেবার সুযোগ পেয়েছি আমাদের সেক্রেটারি মহারাজের করুণায়। উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন, আমি প্রণাম জানাচ্ছি
আমি এখানে যারা এসেছেন সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের বিষয় ভারতের মন্দিরে রামায়ণ কাহিনীর পুনর্কথন, অর্থাৎ রামায়ণ কাহিনী আমাদের ভারতবর্ষের মন্দিরে কিভাবে পুনর্লিখিত হয়েছে সেই বিষয়টা আপনাদের কাছে আমি উপস্থাপিত করার চেষ্টা করছি কিছু ছবি দিয়ে। রামায়ণ আমাদের ভারতবর্ষের জনজীবন, ভারতীয় সভ্যতা, সংস্কৃতি সকলের উপর এত প্রভাব বিস্তার করে রয়েছে যে এর পুনর্লিখন এবং পুনর্কথন সবসময় ঘটে চলেছে আজ কয়েক হাজার বছর আগের থেকে। বাল্মীকি যে রামায়ণ লিখেছেন সেই রামায়ণকে অবলম্বন করে সংস্কৃত এবং আঞ্চলিক ভাষায় অসংখ্য রামকথা বা রামকাহিনী লেখা হয়েছে। অতি প্রাচীন যে রামায়ণ আমরা এখনো দেখতে পাই কম্ব রামায়ণ, তামিল ভাষায় লেখা, এবং হিন্দি বলয়ে যে রামায়ণ বহুল প্রচলিত রামচরিতমানস। সেইভাবে বাংলাতেও কৃত্তিবাস যে রামায়ণ লিখেছেন সেই রামায়ণই আমাদের বাংলায় অত্যন্ত প্রচলিত, সবচেয়ে বেশি ওইটাকে আমরা পাঠ করি। ভারতবর্ষ তার সমস্ত স্থানে মন্দির রয়েছে। এইবার মন্দির যারা তৈরি করেছেন সেই সব শিল্পীরাও এই রামায়ণের কাহিনী মন্দির গাত্রেই লিখে গেছেন। এই রামায়ণ কাহিনীর যে ফলকগুলো রয়েছে সেই ফলকগুলি চিত্র আপনাদের দেখিয়ে আমি বলার চেষ্টা করব কিভাবে প্রায় 2000 বছর ধরে এই রামায়ণ সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এই মন্দির গাত্রে লেখা হয়েছে। প্রথম যে মন্দিরে আমরা রামায়ণ কাহিনীর ফলক দেখতে পাই সেটা বৌদ্ধ স্তূপ। ভারহুতের যে রেলিং রয়েছে খ্রিস্টপূর্ব 100 থেকে 125 এই সময়কালে যেটা তৈরি হয়েছিল, এবং আমরা যে প্রচলিত রামায়ণ, সংস্কৃত রামায়ণ যেটা জানি তার কাহিনী, তার সাথে এই বুদ্ধ ফলকে, বৌদ্ধ স্তূপের ফলকে যে রামায়ণ কাহিনী বলা হয়েছে তা তফাৎ আছে। ওখানে রাম, সীতা, লক্ষ্মণ পরস্পরের ভাই বোন। তারা এক সৎ মায়ের কাছ থেকে তাদের মৃত্যুর আশঙ্কা হয়েছিল, এই জন্য তাদের মা তাদের বনে পাঠিয়েছিলেন। আমি মোটামুটি যে সমস্ত মন্দিরগুলোতে বেশি পরিমাণে রামায়ণ কাহিনীর ফলক রয়েছে সেইগুলোর কয়েকটার উল্লেখ আপনাদের কাছে করছি। প্রথম আমি উল্লেখ করলাম যে ভারহুতের রেলিং, তারপরে দেওগড়ের মন্দিরে, দশাবতার মন্দিরে গুপ্ত যুগে যেটা তৈরি হয়েছিল সেই সময় এতে পাওয়া যায়। তারপর চালুক্য, আর্লি চালুক্যতে বাদামি আইহোলে এবং পাট্টাডাকালের মন্দিরে এই রামায়ণ কাহিনীর ফলক রয়েছে। তারপর চলে আসি ইলোরার কৈলাসনাথ মন্দিরে রামায়ণ এবং মহাভারতের বেশ কিছু প্যানেলস রয়েছে। তারপর হচ্ছে চোল রাজবংশে মোটামুটি 7ম থেকে 9ম শতাব্দীতে কুম্ভকোনাম এবং পুলামাঙ্গাই এই জায়গায় মন্দির তারা নির্মাণ করেছিলেন, সেইখানে বেশ কিছু ফলক রয়েছে। তারপরে
90-96 বা 1200 এই সময়ে অমৃতপুরা সোমনাথপুরা যেটা হয়শালা রাজত্বে বেশ কিছু মন্দির রয়েছে, সেইখানে রামায়ণ কাহিনীর ফলক রয়েছে। তারপর পঞ্চদশ শতকে বিজয়নগর সাম্রাজ্যে হাম্পিতে দুটো মন্দির আমরা পাই, রামচন্দ্র মন্দির বা হাজাররামা মন্দির এবং বিজয় বিঠ্ঠলা মন্দির। এখানে রামায়ণ কাহিনীর বেশ কিছু ফলক আছে। আর বাংলায় মোটামুটি 1650 থেকে 1850-এর ভেতরে বাংলার ইটের যে মন্দির তৈরি হয়েছে তার বেশ কিছু মন্দির অলঙ্কৃত। সেই অলঙ্কৃত মন্দিরের কিছু আমরা এখানে রামায়ণ কাহিনীর ফলক পাই। যে ফলকগুলো বাংলার মন্দিরে আমরা দেখতে পাই সেইগুলোতে আমরা দেখেছি যে 7 কাণ্ডের রামায়ণের প্রতিটা কাণ্ডের সঠিক সমানভাবে প্রতিফলন হয়নি, কোথাও বেশি কোথাও কম। অর্থাৎ আদিকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং সুন্দরকাণ্ডের ফলক বেশি দেখতে পাই। এবং মন্দির ফলকে যে দুটো ফলক আমরা বেশি পাই, এক হচ্ছে রাম রাজা হয়েছেন, আর 2 নম্বর হচ্ছে রাম এবং দশাননের যুদ্ধের ফলক পাই আমরা। তাই রামায়ণের সমস্ত ঘটনার যদি ফলক দেখতে হয় অনেকগুলো মন্দির আমাদের দেখতে যেতে হবে। তা বেশ কিছু ফলক দেখা গেছে যে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে, আজ কোনো ক্লাস্টিক অ্যাক্টিভিটি এখানে রয়েছে। আমি এখনও পর্যন্ত মোটামুটি 4টে পিএইচডি থিসিসের সন্ধান পেয়েছি যেখানে তারা এই মন্দির গাত্রফলক নিয়ে গবেষণা করেছেন। তার ভেতরে একটা এই উপরেতে যেটা আছে, এই লস অ্যাঞ্জেলেসে এই থিসিসটা সাবমিট করা হয়েছিল, এবং অন্য যে 3টে রয়েছে এইগুলো আমাদের দেশে এগুলো থিসিসগুলো করা হয়েছে। আমি এবার ফলকের ছবিতে চলে যাই, কাহিনীতে। লক্ষ্য করে দেখুন এইখানে যে ছবিটা দেখানো হয়েছে, এইখানে দশরথ বাণ, শব্দভেদী বাণ নিক্ষেপ করছেন। শব্দভেদী বাণ নিক্ষেপ করছেন তিনি যখন কুমার ছিলেন, তখন তার একদিন মৃগয়ায় যাওয়ার ইচ্ছা হয়েছিল। তিনি মৃগয়া করতে গেছিলেন সরযূ নদীর তীরে। সন্ধ্যা হয়ে গেলে তিনি একটা আওয়াজ পান, যেন মনে হয় যে কোনো প্রাণী জল খেতে এসেছে। তিনি শব্দ শুনে সঠিক লক্ষ্যে বাণ নিক্ষেপ করতে পারতেন, সেই জন্য শব্দভেদী বাণ বলা হয়েছে, যেটা কিন্তু রামের ক্ষেত্রেও বলা হয়নি, এটা দশরথের ক্ষেত্রেই বলা হয়েছে শব্দভেদী বাণ নিক্ষেপ করতে পারতেন। তিনি সেই শব্দভেদী বাণ নিক্ষেপ করেন। তারপরে একটা আওয়াজ শুনে সেখানে গিয়ে দেখেন অন্ধমুনির পুত্রর বুকেতে তীর লেগেছে এবং তিনি প্রায় মৃতপ্রায় হয়ে গেছেন। এখানে দেখুন এই জায়গায় দেখানো হয়েছে অন্ধমুনির পুত্র জল নিচ্ছেন, এটা সরযূ নদী। এখানে রথে দশরথ বাণ নিক্ষেপ করছেন। তার পিছনে দেখুন একজন বাদক রয়েছেন, তিনি জয়ঢাক বাজাচ্ছেন। তার পরের ঘটনা, তিনি পুত্রের মৃতদেহ নিয়ে অন্ধমুনির কাছে গেছেন। অন্ধমুনি দুঃখে ভেঙে পড়েছেন। তারপর তিনি তাকে অভিশাপ দেন। এখানে অন্ধমুনি এবং তার স্ত্রী বিলাপ করছেন। ওদের মারা যাবার পর সরযূর তীরে দশরথ 3 জনের মৃতদেহ দাহ করে তারপর ফেরেন। বাংলা রামায়ণে কিন্তু বলা হয়েছে যে তিনি যখন রাজা হয়েছেন, দশরথ যখন রাজা হয়েছেন, তখন তিনি মৃগয়াতে যান। তফাৎটা এই জায়গায়। এবার চলে আসি যে অঙ্গরাজ্যের দীর্ঘদিন বৃষ্টি হয়নি, সেজন্য রাজা লোমপাদ তিনি সকলকে জিজ্ঞাসা করলেন, বিশেষ করে পুরোহিতরা তাকে বললেন
যে আপনি ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসুন, ঋষ্যশৃঙ্গ এলে পরেই ওই সমস্যার সমাধান হবে। সেই জন্য উনি মন্ত্রীদের সাথে আলোচনা করে নর্তকীদের সাহায্যে ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসেন। এখানে দেখানো হয়েছে হাম্পি, সেই মন্দিরে এই ফলক প্যানেলটা রয়েছে, যেখানে নর্তকীরা ওই ঋষ্যশৃঙ্গ যেখানে রয়েছেন সেখানে গিয়ে তাকে ভুলিয়ে তাকে নিয়ে আসার চেষ্টা করছেন। এবং পরের ফলক দেখুন, দুটো ফলক আছে, এইখানে ঋষ্যশৃঙ্গকে নৌকা করে নিয়ে আসা হচ্ছে। এটা অনন্ত বাসুদেব মন্দিরের, আর এটা হচ্ছে গুপ্তিপাড়ার একরত্ন রামচন্দ্র মন্দিরে। দুটোর ক্ষেত্রেই বলা হয়েছে, দেখুন এই যে নৌকা যে দুটো আছে এগুলো ছিপের মতো, অর্থাৎ দ্রুতগামী নৌকা। অর্থাৎ ঋষ্যশৃঙ্গকে ভুলিয়ে নিয়ে আসা হচ্ছে। তার পিতা যদি সেটা জানতে পেরে যান, অর্থাৎ বিভাণ্ডককে তারা সকলে ভয় করতেন, সেই জন্য তাকে তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং দ্বিতীয় ফলকে এই বিভাণ্ডক চলে যাওয়ার পরে তিনি ঋষ্যশৃঙ্গের খোঁজে গেছিলেন। ঋষ্যশৃঙ্গ অঙ্গরাজ্যে আসার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে যায়। যেহেতু অঙ্গরাজ্যে বৃষ্টি শুরু হয়ে যায় এবং ঋষ্যশৃঙ্গকে একটু ছলনার আশ্রয় নিয়ে আনা হয়েছিল, সেহেতু লোমপাদ সঙ্গে সঙ্গে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে ওর কন্যার সাথে, শান্তার সাথে ঋষ্যশৃঙ্গের বিয়ে দেন। দেখুন এই ফলকটা একটু নষ্ট হয়ে গেছে, এইখানে এই আঁচলটা দেখা যাচ্ছে, এইটা ঋষ্যশৃঙ্গ, এটা জোরবাংলা কৃষ্ণরায় বিষ্ণুপুরের একটি ফলক। এর পরের ঘটনা হচ্ছে যে ঋষ্যশৃঙ্গ স্ত্রীর সাথে অঙ্গরাজ্যে থেকে যান, আর এদিকে দশরথের সন্তান হয়নি। তিনি আলোচনা করলেন যে কি করা যাবে। তখন তাকেও মন্ত্রী এবং অন্যান্যরা বললেন যে আপনি ঋষ্যশৃঙ্গকে নিয়ে এসে যজ্ঞ করুন, তাহলেই আপনার সন্তান হবে। লোমপাদ দশরথের বন্ধু, দশরথ সেই জন্য অঙ্গরাজ্যে চলে যান লোমপাদের কাছে। সেখানে কয়েকদিন থাকার পর তিনি লোমপাদকে বলেন যে আপনার জামাইকে আমার দরকার, আমি নিয়ে যাব। তখন লোমপাদ ঋষ্যশৃঙ্গকে বলেন এই দশরথ এই জন্য এসেছেন, আপনি যদি রাজি হন তাহলে উনি আপনাকে নিয়ে যাবেন। দশরথ ঋষ্যশৃঙ্গকে নিয়ে এবং তার স্ত্রী শান্তাকে নিয়ে অযোধ্যায় চলে আসেন। এই অযোধ্যায় চলে আসার পর দেখানো হচ্ছে যে দশরথের 3 রানী তাকে আপ্যায়ন করছেন। বাংলার ফলক আমি পাইনি, বাংলার মন্দিরে, এইটা পাথরের হাম্পির মন্দিরে এই ফলক আমি পেয়েছি। তারপর বসন্তকাল এলে তখন দশরথ ঋষ্যশৃঙ্গকে প্রধান যাজক হিসেবে নির্বাচন বরণ করে নেন এবং যে পুজো যে করা হবে, অর্থাৎ যজ্ঞ যেটা করা হবে, সেই যজ্ঞের জন্য তাকে বরণ করা হচ্ছে। এখানে দশরথ বরণ করছেন। এটা বিষ্ণুপুরের কৃষ্ণরায় মন্দিরে একটাই ফলক আছে, একমাত্র এখানেই এটা দেখেছি। তারপর অশ্ব, আপনারা জানেন অশ্বমেধ যজ্ঞতে অশ্বকে ছেড়ে দেওয়া হয়। 1 বছর পরে যখন অশ্ব ঘুরে এলো, তখন অশ্বমেধ যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পরে বা শুরুতে দশরথকে বরণ করা হয়েছিল। এই ঋষ্যশৃঙ্গ এবং অন্যান্য পুরোহিতরা দশরথকে বরণ করছেন। তারপরে 1 বছর পরে যজ্ঞ হয়ে যাওয়ার পর ঋষ্যশৃঙ্গ
পুত্র কামনায় যজ্ঞ শুরু করেন। সেই পুত্র কামনায় যে যজ্ঞ ঋষ্যশৃঙ্গ করেন, এই অনন্ত বাসুদেব মন্দিরের এই প্যানেলেতে সেটা দেখানো হয়েছে। দশরথ এবং ঋষ্যশৃঙ্গ বীরাসনে বসে আমরা যেভাবে হোম যজ্ঞ করি, দুটো হাত এইভাবে রেখে বা তার ওপরে উপাচারগুলো দিয়ে যেভাবে করি, ঠিক সেইভাবে দেখুন ওনাদের এই মুদ্রা, এইখানে তাম্রকুণ্ড রয়েছে, আর অন্যান্যরা যাজকেরা মন্ত্র পাঠ করছেন। এর পরের ঘটনা যে এই অগ্নি থেকে ব্রহ্মা প্রেরিত এক পুরুষের উদ্ভব হয় এবং এই পুরুষ একটা স্বর্ণ পাত্রে সন্তানদায়ক পায়েস নিয়ে এসে দশরথকে দেন এবং দশরথকে বলেন, আপনি এই পায়েস রানীদের দেন। এখানেও তাই দেখানো হয়েছে যে এই হাম্পির মন্দিরেতে এই ফলকটি রয়েছে। এর পরের অংশ হচ্ছে যে দেখুন এইখানে ঠিক যেভাবে দশরথ তার রানীদের পায়েস দিচ্ছেন, ঠিক সেই রকমই আমাদের যে বই, ছোটদের জন্য যে আমাদের বই আছে রামায়ণ শিশু সাহিত্য সংসদের, দেখুন শিল্পী ঠিক সেইভাবেই এঁকেছেন, যেন কত মিল। এইখানে যে দশরথ পায়েস দেন, সেই পায়েস কিন্তু তিন রানীকে সমানভাবে দেননি। যে পায়েসটা ছিল বড় রানীকে দিয়ে বলেন যে তুমি এর অর্ধেকটা ছোট রানীকে দাও। তারপরে যে অর্ধেকটা পায়েস ছিল তখন কইকেয়ীকে দিয়ে বলেন তুমি তোমার এর অর্ধেক অংশ ছোট রানীকে দেবে। এর পরের ফলক দেখুন বাংলার মন্দিরে, কৃষ্ণরায় মন্দিরে রামসহ তার ভাইয়েরা তাদের জন্ম হয়েছে, মায়েরা তাদের পরিচর্যা করছেন। সন্তান জন্মের আনন্দে দশরথ রানীদের নিয়ে শোভাযাত্রা করছেন। এই হাম্পির মন্দিরেতে দেখা যাচ্ছে যে রানীদের নিয়ে দশরথ শোভাযাত্রা করছেন। আর কিছুদিন পর সন্তানেরা যখন একটু সামান্য বড় হয়েছেন, তখন গুরু বশিষ্ঠর গৃহে দশরথ পুত্রদের পাঠান তাদের শিক্ষা লাভের জন্য। এখানে সেই ফলকে আপনারা দেখতে পাচ্ছেন রাজকুমারদের শিক্ষা দেওয়া হচ্ছে। শুধুমাত্র পঠন পাঠনের শিক্ষা নয়, তার সাথে অস্ত্র শিক্ষা দেওয়ার কথাও যেমন রামায়ণে বলা হয়েছে, বাংলা বা সংস্কৃত রামায়ণে শিল্পীরাও দেখুন সেই ধরনের ফলক তৈরি করেছেন। এটা হাম্পির মন্দিরে এই ফলক দেখা যাচ্ছে যে গুরু এই ধনু রাজকুমারদের দিচ্ছেন, রাজকুমাররা সেই অভ্যাস করছেন। আবার বাংলার মন্দিরেতেও দেখুন দুটো ফলকে একই চিত্র রয়েছে। এখানে রাজকুমারদের উনি ধনুর্বিদ্যা শিক্ষা দিচ্ছেন। শুধুমাত্র ধনুর্বিদ্যা নয়, তার সঙ্গে শরীর চর্চারও নিদর্শন এইখানেতে দেখুন রয়েছে। অর্থাৎ বাংলার শিল্পীরা ঠিক রামায়ণ কাহিনীতে যেভাবে বলা হয়েছে সেটা কি তারা চিত্রিত করেছেন। আর কিছুদিন পরে কুমাররা যখন একটু বড় হয়েছেন, তখন একদিন বিশ্বামিত্র দশরথের কাছে আসেন। দশরথ বিশ্বামিত্রকে আপ্যায়ন করেন এবং তাকে বলেন আপনি কী জন্য এসেছেন। তখন উনি বলেন যে আমার যা চাই আপনি কি আমাকে দেবেন। তখন বলেন হ্যাঁ, আমার যদি সাধ্য হয় আমি নিশ্চয়ই দেব। তখন উনি বলেন যে আমি যজ্ঞ করছি, কিন্তু যজ্ঞ সম্পাদন করতে রাক্ষসরা বাধা দিচ্ছে। মারীচ এবং সুবাহু তারা এসে ওখানে রক্ত এবং মাংস ফেলে দিয়ে যাচ্ছে।
তা আমি রামকে 10 দিনের জন্য আপনার কাছ থেকে নিয়ে যেতে চাইছি। দশরথ তো সঙ্গে সঙ্গে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি বলেন, এখনও রামের 16 বছর বয়স হয়নি, রাম কি করে রাক্ষসদের সাথে এই যুদ্ধ করবেন, এটা তো সম্ভব নয়। তখন বিশ্বামিত্র অত্যন্ত কুপিত হয়ে বলেন যে, আপনি একটু আগেই আমাকে বললেন আমি যা চাইব আপনি দেবেন, এখন তাহলে সেই কথাটার আপনি শুনতে চাইছেন না, খেলাপ করছেন। তখন বশিষ্ঠ এসে দশরথকে বোঝান, বলেন যে বিশ্বামিত্র এমন একজন মানুষ যিনি খুব স্বচ্ছন্দে রাক্ষসদের দমন করতে পারতেন, কিন্তু তিনি ইচ্ছা করেই সেটা করেননি। রামের মঙ্গল কামনায়, রামের যাতে ভালো হয় সেই জন্য তিনি রামকে নিতে এসেছেন। আপনি নিশ্চিন্তে রামকে ওর হাতে অর্পণ করুন। তখন বিশ্বামিত্র কাছে দশরথ রাজি হয়ে রাম এবং লক্ষ্মণকে যেতে দেন। সরযূ নদীর তীরে আসার পরেতে বিশ্বামিত্র রামকে বলেন, তুমি সরযূতে স্নান করো, আমি তোমাকে মন্ত্র দেব, যে মন্ত্রতে তুমি ক্লান্ত হবে না, তোমার শরীরের ক্লান্তিবোধ চলে যাবে, রাক্ষসেরা তোমাকে পরাস্ত করতে পারবেন না। তা রাম সরযূতে স্নান করার পরে উনি বলা ও অতি বলা মন্ত্র তাকে দেন। এই যে এটা হচ্ছে এখানে বড়নগর বলে যে জায়গা আছে, সেখানের মন্দিরে এই ফলক রয়েছে, এই একমাত্র ফলক যেটা ওখানে পাওয়া যায়। তারপরে তারা গঙ্গা নদী অতিক্রম করে যান এবং সেখানে অতিক্রম করে যাওয়ার পরে তারকা রাক্ষসী আক্রমণ করেন। তা রাম যেহেতু নারী সেহেতু তিনি তাকে হত্যা করতে চাননি, সেজন্য তিনি লক্ষ্মণকে বলেন যে ওর নাক কান কেটে দাও। কিন্তু তারকা রাক্ষসী তা সত্ত্বেও তাদের আক্রমণ করতে চলে আসার ফলে রাম তারকা রাক্ষসীকে হত্যা করতে বাধ্য হন। এই ফলকটা রয়েছে হাম্পিতে রামচন্দ্র মন্দিরে। ঠিক এই রকমই ফলক বাংলার কিছু মন্দিরে রয়েছে। যাই হোক, তারকা রাক্ষসীকে বধ করার পর বিশ্বামিত্রের যজ্ঞ যেখানে হয়েছিল সেইখানে রাম এবং লক্ষ্মণ যান। এখানে দেখানো হয়েছে যে বিশ্বামিত্র যজ্ঞ করছেন, রাম এবং লক্ষ্মণ সেখানে পাহারা দিচ্ছেন। 6 দিন যজ্ঞ চলার পর তারপর দেখা যায় যে রাক্ষসরা এসে উৎপাত শুরু করেছে। এখানে দেখুন ডান দিকের ফলকে এখানে দেখানো হয়েছে রাক্ষস এসে অত্যাচার করছে, যজ্ঞ বন্ধ করে দিচ্ছে। কোনো মুনি ভয় পেয়ে বসে আছেন, এখানে রাম এবং লক্ষ্মণ তাদের দমন করে দিচ্ছেন। রাম প্রথমে মারিচকে যে বাণ মারেন, মারিচ তাতে ছিটকে সমুদ্রে গিয়ে পড়ে, তিনি প্রাণে বেঁচে যান, কিন্তু সুবাহুর মৃত্যু হয়। এরপর বিশ্বামিত্রর যজ্ঞ শেষ হলে তিনি অত্যন্ত আনন্দিত হন, রামকে আশীর্বাদ করেন, আশীর্বাদ করে বলেন, এবার আমরা জনক রাজের কাছে যাব, সেইখানে যজ্ঞ হচ্ছে, আমি তোমাদের জনক রাজার কাছে নিয়ে যাব। সেই পথে একটা উপবন দেখে রাম তখন তাকে জিজ্ঞাসা করেন যে এই যে উপবন রয়েছে, এই উপবনটা সম্বন্ধে আপনি একটু বলুন। তখন তিনি বলেন যেটা মহর্ষি গৌতমের বাস ছিল। একসময় তার অনুপস্থিতিতে ইন্দ্র এই গৌতমের রূপ ধারণ করে তার স্ত্রী অহল্যার সাথে ঘনিষ্ঠ হন। গৌতম
ফিরে এসে সব কিছু বুঝতে পারেন এবং অহল্যাকে শাপ দেন। অহল্যা প্রস্তরীভূত হয়ে যায়। সেই ফলক এখানে দেখতে পাচ্ছেন যে বিশ্বামিত্রের সাথে রাম লক্ষ্মণ এখানে রয়েছেন এবং পাদস্পর্শে অহল্যার মুক্তি লাভ হয়। এখানে দেখুন বাংলার মন্দিরেও এই গঙ্গেশ্বর শিব মন্দির বড়নগরে ঠিক একই কাহিনী আপনারা দেখতে পাচ্ছেন। পাদস্পর্শে অহল্যার মুক্তি হয়েছিল। এরপর জনক রাজ দরবারে বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে নিয়ে যান, পরিচয় করিয়ে দেন এবং জনক রাজ বিশ্বামিত্রকে পুজো করে অভ্যর্থনা করেন এবং বলেন যে আজকের দিন প্রায় শেষ হয়ে এসেছে, আপনারা গৃহে গিয়ে বিশ্রাম করুন, কালকে সকালবেলা আপনার সাথে আবার আমরা কথা বলব। তার পরের দিন যখন রাজার কাছে আসেন তখন বিশ্বামিত্র বলেন, আপনার কাছে যে বিশেষ ধনু রয়েছে সেই বিশেষ ধনু এই রাজকুমারদের আপনারই দেখান। তখন এই হরধনুকে আনা হয় এবং রামায়ণে বলা হয়েছে সেটা এতই বড় যে বিরাট বড় লৌহ শকটে করে সেটা আনা হচ্ছে, একটা গাড়ি করে টেনে আনানো হয়েছিল। পাথরের যে ফলক রয়েছে এখানে হরধনু ভঙ্গের ছবি আছে, কিন্তু কিভাবে ওই ধনুটাকে আনা হয়েছে সেইটা কিন্তু কোনো ফলক এরকম আছে আমি খুঁজে পাইনি। কিন্তু বাংলার মন্দিরে, বিষ্ণুপুরের মন্দিরে দেখুন দেখানো হয়েছে যে অনেকগুলো ব্যক্তি এই হরধনু নিয়ে আসছেন এবং রাম হরধনু ভঙ্গ করছেন। এরপরে আমি পুলামাঙ্গাই, যেখানে চোল রাজত্বে এই থিসিস করেছিলেন গোকুল শেষাদ্রি, সেই তার একটা ছবি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে শিবের হরধনু ভঙ্গের এই ছবি রয়েছে। এর আগেতে আমরা যে ছবি পেয়েছি এই হরধনু ভঙ্গের, এখানেও সেটাই রয়েছে। তারপর হরধনু ভঙ্গের পর রাজা জনক অত্যন্ত আনন্দিত হয়ে তার দুই কন্যা সীতা এবং উর্মিলার সাথে রাম এবং লক্ষ্মণের বিয়ে দিতে তিনি চেয়েছিলেন এবং দশরথকে আনানোর জন্য রথ পাঠিয়েছিলেন। সেই সময় বিশ্বামিত্র তখন বললেন যে রাম এবং লক্ষ্মণের সাথে সীতা এবং উর্মিলার বিবাহ যোগ অত্যন্ত শুভ সঠিক, কিন্তু রাজা জনকের ভাই কুশধ্বজের আরও দুই কন্যা আছে, মান্ডবী এবং সুতকীর্তি। এদের সঙ্গে অপর দুই রাজকুমারদের যদি বিবাহ দেয়া হয় তাহলে খুব ভালো হয়। সকলেই এতে মত প্রকাশ করেন। আমার সেই চার কন্যার সাথে জনক এবং কুশধ্বজের যে প্যানেল সেটা এই হাজারোরামা মন্দিরেই আমি একমাত্র পেয়েছি, দেখানো হয়েছে। এর পরের ছবি হচ্ছে রাম এবং ভাইদের বিবাহ। অনন্ত বাসুদেব মন্দিরে দেখুন হরধনু ভঙ্গ এবং তাদের বিবাহের একসাথে বিরাট লম্বা প্যানেল একটা রয়েছে। এখানে যেভাবে বিয়ে হয় পিঁড়ির ওপরে কন্যা এবং বরকে বসানো হয় সেইভাবেই দেখানো হয়েছে। এখানে সকলে আনন্দ করছে সেটাও দেখানো হয়েছে। এবার পাথরের মন্দিরে অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে রামকে মালা পরাচ্ছেন সীতা। আমাদের এই পশ্চিম বাংলায় সাধারণত মেয়েরা গিয়ে কন্যারা গিয়ে বরকে আলাদা করে মালা পরান না, কিন্তু হিন্দি বলয় বা এইসব জায়গায় সেটা প্রথমেই যখন বর আসে তখন মালা পরানোর একটা রীতি রয়েছে। সেই রীতি দেখুন এইখানে এই পাথরের মন্দিরে আমরা ফলকটা দেখতে পাচ্ছি। এরপর রাজকুমারদের বিবাহের পর সকলে অযোধ্যা যাত্রা করছেন এবং এখানে দশরথ রয়েছেন, তিনি
রথে চেড়ে যাচ্ছেন। মাঝ রাস্তায় পরশুরাম রাস্তাটা আটকে তিনি দাঁড়ালেন এবং বললেন, রাম, তুমি হরধনু ভঙ্গ করেছো সেটা আমি জানি, কিন্তু আমার যে ধনু রয়েছে সেই ধনুতে গুণ তুমি পড়িয়ে দেখাও, তুমি কত বড় বীর। দশরথ অত্যন্ত ভীত হয়েছিলেন। পরশুরাম তার আগে কি করেছেন আপনারা সকলেই জানেন, সুতরাং তিনি ভীত হয়েছিলেন। কিন্তু রাম অক্লেশে তার ধনু নিয়ে তিনি তাতে গুণ পড়িয়ে টেনে বলেন যে, দেখুন, আমি দুটো কাজ করতে পারি, হয় আপনার পথ রোধ করতে পারি, অথবা আপনি এতদিন যে যাগযজ্ঞ করেছেন তার ফলে যা কিছু জ্ঞান অর্জন বা যা কিছু করেছেন সেটাকে নষ্ট করে দিতে পারি। তা পরশুরাম তখন তিনি রামকে প্রণাম জানিয়ে বললেন, তুমি আমার পথ রোধ করো না, আমাকে অন্তত এর পরের সারা জীবনটা কাটাতে দাও। তিনি চলে যান মাথা নিচু করে। তারপরে আরও বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অযোধ্যায় রাজকুমাররা যখন আরও কিছু বড় হলেন, দশরথ বৃদ্ধ হয়েছেন, তিনি মনে করলেন যে রামকে এবার রাজা করবেন। ঠিক সেই সময়ে মন্থরা কৈকেয়ীকে গিয়ে বোঝালো যে তোমার ছেলে কোনোদিন রাজা হবে না। তা কৈকেয়ী বলল, রাম তো আমাকে তার মায়ের চেয়েও বেশি শ্রদ্ধা করে, আরও বেশি ভালোবাসে, সুতরাং রামের কাছ থেকে আমার কোনো ভয় পাওয়ার কিছু নেই, বা ভরতেরও ভয়ের কিছু নেই। যাই হোক, মন্থরা কোনোভাবে কৈকেয়ীকে বোঝাতে সক্ষম হয় যে ভরতের রাজা হওয়া উচিত। তখন বললেন যে আমি কি করব না, তুমি দুটো বর চাও, এক ভরত রাজা হবে, আর দুই রামের 14 বছর বনবাস। এখানে দেখুন বাংলার মন্দিরে আর এই পাথরের মন্দিরে দেখুন দুটো আমি ফলক দেখিয়েছি, এখানে দেখুন কত ঘনিষ্ঠভাবে দুজন কথা বলছেন। বাংলার মন্দিরে আমরা দেখেছি আমরা যেরকমভাবে খুব কাছাকাছি বসে কথা বলি, আর এখানে যেমন দেখুন ইনি উচ্চাসনে বসে আছেন আর মন্থরা দাঁড়িয়ে রানীর সাথে কথা বলছেন। এর পরের ঘটনা, কৈকেয়ী দশরথের কাছে বর প্রার্থনা করেন এবং দশরথ এটা শুনে তিনি হতবাক হয়ে যান এবং তিনি বললেন, রাম তোমার কি দোষ করেছে যে তুমি রামের এরকম ক্ষতি চাইছো? এবং এর ফলে দশরথ অজ্ঞান হয়ে যান। সেই সময়ে রাম দশরথের কাছে এসেছেন যে ওই দিন তার অভিষেক হবে, সেই অভিষেকের জন্য রাম দশরথের কাছে এসেছেন। দশরথের কাছে যখন এসেছেন তখন তিনি জানলেন যে কৈকেয়ীর কাছে দশরথ রয়েছেন। রাম কৈকেয়ীর ঘরে গিয়ে পিতাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু পিতা কোনো কথা বলতে পারছিলেন না। তখন কৈকেয়ী বললেন যে তোমার পিতা আমাকে দুটি বরদান করেছেন, তোমার পিতা বলতে পারছেন না, আমি বলে দিচ্ছি যে তিনি ভরতকে রাজা করছেন এবং তোমার অবিলম্বে 14 বছর বনবাস যাওয়া উচিত। দশরথ কিন্তু বলেননি, রামায়ণের কোথাও লেখা নেই দশরথ এই কথাটা বলেছেন। যাই হোক, সেই প্রসঙ্গ পরে এখানে দেখানো হয়েছে যে রাম, সীতা, লক্ষ্মণ বনবাসে যাবার জন্য দশরথের গৃহে এসেছেন। দশরথ কৈকেয়ীর সঙ্গে বসে আছেন। এই ফলকটি সপ্তদশ শতকে মোটামুটি দুর্গা মন্দির হলে মানে প্রায় 1500 বছরের কাছে। তাহলে লক্ষ্য করে দেখুন এর চেহারা কত তফাৎ।
আমরা এতক্ষণ যে বাংলার মন্দির দেখেছি বা অন্য হাম্পির যে মন্দিরগুলো দেখেছি তার সঙ্গে এর শৈলীর কত তফাৎ দেখুন, এবং লক্ষ্য করে দেখুন প্রতিটা জায়গায় কত আঘাতের চিহ্ন, এই যে কত আঘাত এখানে করা হয়েছে। এটা এই দুর্গা মন্দির আইহোলের দ্বিতীয় ছবি, যেখানে দশরথকে রাম বলছেন যে আমি বনবাসে যেতে চাই, আপনি আমাকে অনুমতি করুন। দশরথ রামের কথা শুনে আবার মূর্ছা যান। মূর্ছা ভঙ্গ হলে তিনি বুঝতে পারেন যে রাম এই জায়গা থেকে বিচ্যুত হবেন না। তখন তিনি সুমন্তকে ডেকে বলেন যে তুমি রামকে রথে করে যতদূর উনি যেতে চান পৌঁছে দিয়ে এসো। এখানে চার বাংলা এই উচ্চকরণে রামরা বনে যাচ্ছেন ফলক রয়েছে, এবং এখানে বড়নগরের মন্দিরে দেখানো হয়েছে যে দশরথের কাছ থেকে বেরিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন, তারপরে রথে করে তারা বনবাসে যাচ্ছেন। এরপরে তারা সিংহবেরপুরে যান দ্বিতীয় দিন। সিংহবেরপুরে গুহক রাজা রয়েছেন, সেই গুহকের সঙ্গে দেখা করে রাম বললেন যে তুমি আমাকে বটের আটা এনে দাও। আর লক্ষ্মণকে বললেন যে আমাদের একটা দরকার নৌকা, আমরা গঙ্গা নদী পার হব। তা গুহ যখন বটের আটা এনে দেন, তখন রাম এবং লক্ষ্মণ নিজেদের চুলেতে সেই আঠা দিয়ে চুলটাকে জটা তৈরি করেন এবং নিজেদের বেশ ত্যাগ করে তারা চির বস্ত্র পরিধান করেন। এখানে দেখানো হয়েছে যে রাম গুহর সাথে আলোচনা করছেন, এবং এখানে দেখানো হয়েছে যে নৌকা করে তারা গঙ্গা নদী পার হচ্ছেন। ঠিক এই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি কুম্ভকোনামের নাগেশ্বর মন্দিরে। রাম, সীতা এবং লক্ষ্মণ নদী পার হচ্ছেন। এর পরের ঘটনা যে চিত্রকূটে যখন রাম, লক্ষ্মণ, সীতা ছিলেন, কিছুদিন বাস করলেন, সেই সময়েতে ভরত আসেন। তার আগের একটুখানি ঘটনা বললে পরে বুঝতে সুবিধা হবে। যখন রাম এই গুহক রাজের কাছে গেছেন এবং নৌকা করে চলে যাচ্ছেন, সেই সময় সুমন্ত এসে রামকে বলেন যে আমি এবার কি করব। উনি তখন বলেন যে তুমি ফিরে যাও, ফিরে গিয়ে পিতাকে সব কিছু ঘটনা জানাও। এবং সুমন্ত দশরথকে গিয়ে সব কিছু বললে দশরথ পুত্র শোকে তার মৃত্যু হয়। ওই সময়তে ভরত মামার বাড়িতে ছিলেন। সেই সময় দশরথের মৃত্যুর পর মন্ত্রীরা ভরতকে নিয়ে আসেন। ভরত আসার পরে পিতার পারলৌকিক কাজ করে তিনি ঠিক করেন যে রামকে ফিরিয়ে আনতে হবে। সেই জন্য সৈন্য সামন্ত এবং মায়েদের নিয়ে তারা এই চিত্রকূটে যান। সেই চিত্রকূটে ছবি এখানে দেখানো হয়েছে যে পালকি নিয়ে তিনি এসেছেন, রাম বসে আছেন, ভরত তাকে আবেদন করছেন তুমি এবার ফিরে চলো। এটা রঘুনাথ মন্দির পারুল, আরামবাগের কাছে পারুল যে গ্রাম আছে, সেই গ্রামেতে এই ফলকটি রয়েছে, একমাত্র ফলক, আর কোথাও আমি দেখতে পাইনি। এর পরের অংশ যে ভরত চলে যাওয়ার পর রাম ভরতকে বললেন আমি ফিরে যাব না, বাবা পিতা তোমাকে রাজ্য দিয়েছেন, তুমি রাজ্য চালনা করো। তখন যেহেতু রাম যাননি, তখন ভরত বললেন
তোমার পাদুকা আমি নিয়ে যাচ্ছি, তোমার পাদুকাকেই আমি সব কিছু অর্পণ করে আমি রাজ্য প্রতিপালন করব। তাই উনি করেন। আর এদিকে রাম আর চিত্রকূটে থাকলেন না। ভরত চলে যাওয়ার পরে তিনি চিত্রকূট ত্যাগ করলেন। চিত্রকূট ত্যাগ করে তিনি যখন জঙ্গলে যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, সেই সময়ে বিরাট রাক্ষসের সঙ্গে তার দেখা হয়। বিরাট রাক্ষস ভয়ঙ্কর শক্তিশালী, এবং এই বিরাট রাক্ষসের ঘটনা কিন্তু পশ্চিমবাংলার কোনো মন্দিরের কোনো ফলক পায়নি। এখানে দেখানো হয়েছে যে বিরাট রাক্ষস প্রথমেই রাম, লক্ষ্মণ এবং সীতাকে দেখে তিনি বলছেন যে কী ব্যাপার, তোমরা সাধুর বেশধারী, অথচ তোমাদের কাছে এই তীরধনু রয়েছে, সঙ্গে তোমাদের স্ত্রী রয়েছে কেন? দিয়ে সীতাকে কোলে তুলে নিয়ে যেতে আরম্ভ করে। তখন রাম এবং লক্ষ্মণ বিরাটকে আক্রমণ করলে সীতাকে ছেড়ে দিয়ে রাম এবং লক্ষ্মণকে কাঁধে তুলে বিরাট জঙ্গলের ভেতরে যেতে আরম্ভ করেন। সীতা তো চিৎকার করে ভয়ে কাঁদছেন। রাম এবং লক্ষ্মণ বিরাটের তখন হাত দুটোকে ভেঙে দেন। হাত ভেঙে দেওয়ার পরে রাম, এইখানে লক্ষ্য করুন, দেখুন এই বিরাট পড়ে আছেন, তার গলাটা চেপে ধরে আছেন, এবং লক্ষ্মণকে বললেন তুমি একটা মাটিতে বড় গর্ত তৈরি করো, বিরাটকে গর্তের ভেতরে ফেলে মাটি চাপা দিয়ে মারতে হবে, তাকে অস্ত্র দিয়ে বধ করা যাবে না। সেই দুটো পরপর ফলকে এটা দেখানো হয়েছে। তারপর তারা দণ্ডকারণ্যে বাস করতে শুরু করলেন। দণ্ডকারণ্যে একদিন গোদাবরী নদীতে স্নান করে সকালবেলায় তারা নিজেরা আলাপ আলোচনা করছেন। এই সময়ে শূর্পণখা আসেন, সুন্দরী রমণীর রূপ ধরে শূর্পণখা আসেন, এবং শূর্পণখা রামকে দেখে মোহিত হয়ে যান, রামকে বিবাহের প্রস্তাব দেন। রামকে বিবাহের প্রস্তাব দিলে রাম একটু ঠাট্টা করে বলেন যে আমার সঙ্গে স্ত্রী রয়েছেন লক্ষ্মণ, সুদর্শন, তুমি লক্ষ্মণকে বিয়ে করো। তিনি তখন লক্ষ্মণের কাছে যান। লক্ষ্মণকে বিবাহের এই প্রস্তাব বাংলার কোনো মন্দিরে এই ফলক আমি পাইনি, এটা হাম্পির রামচন্দ্র মন্দিরেই আমি পেয়েছি। লক্ষ্মণ যখন তাকে প্রত্যাখ্যান করেন, রাক্ষসী অত্যন্ত কুপিত হয়ে রেগে গিয়ে তিনি তখন সীতা এবং লক্ষ্মণকে খেতে যান। তখন রামের নির্দেশে লক্ষ্মণ তার নাসিকা এবং কান কেটে দেন। এই ফলকগুলি বেশ কয়েকটা মন্দিরে রয়েছে। এখানে লক্ষ্য করে দেখুন যে গুপ্তিপাড়ার যে ফলক, ছোট্ট ফলক যেটা রয়েছে, এখানে রাক্ষসীর যে মুখটা দেখুন একটা পশুর মতো, এবং এইখানে যে ধরনের ফলক শিল্পী তৈরি করেছেন তাতে একটু নৃশংস ভাব একটা রয়েছে। কিন্তু এইটা লক্ষ্য করে দেখুন, উচ্চকরণে যে মন্দির রয়েছে যেন একটা নৃত্যের ভঙ্গিতে লক্ষ্মণ এই কাজটা করছেন। অর্থাৎ এক একটা ফলক এক এক সময়ে এক এক শিল্পী তৈরি করেছেন, এবং তাদের শৈলী আলাদা, এক একজন এক একভাবে দেখেছেন, সেইভাবেই তারা তৈরি করেছেন। এরপর শূর্পণখা খড় এবং দূষণ, তার ভাই খড় আর দূষণের কাছে কেঁদে কেছে বলে যে রাম লক্ষ্মণ এই জঙ্গলে আছে, তারা আমার এই অবস্থা করেছে, তোমরা এর প্রতিশোধ নাও। তা খড় এবং দূষণের সঙ্গে রামের যুদ্ধ হয়, রাম তাদের হত্যা করেন। তারপরেতে শূর্পণখা রাবণের কাছে যান। রাবণের কাছে গিয়ে বলেন যে এই অবস্থা হয়েছে, তুমি প্রতিশোধ নাও। রাবণ তখন মারীচের কাছে আসেন। মারীচের কাছে যখন আসেন তখন মারীচ
রামের শক্তি সম্বন্ধে তিনি ওয়াকিবহাল। তিনি সঙ্গে সঙ্গে রাবণকে বিরত করার চেষ্টা করেন, বলেন যে তুমি রামের শক্তি জানো না, রামকে আটকাতে পারে এমন কোনো শক্তি নেই। কিন্তু রাবণ সেটা শুনতে চান না, তিনি রেগে যান। তখন মারীচ দেখেন যে আমি যদি যাই তাহলে রামের হাতে আমার মৃত্যু হবে, আমি যদি না যাই তাহলে রাবণ আমাকে মারবেন, তার চেয়ে রামের হাতে মৃত্যুই হোক আমার। সেই জন্য তিনি সুন্দর হরিণ সেজে রামের পর্ণকুটিরে চলে যান। সীতা সেটা দেখে অত্যন্ত ভালো লাগে, রামকে বলেন এই হরিণ আমি নিয়ে আমি খেলা করব, তুমি আমাকে এনে দাও। রাম হরিণ ধরতে যান এবং লক্ষ্মণকে বলেন সীতাকে আমি রেখে যাচ্ছি, তুমি সীতাকে ত্যাগ করে ছেড়ে কিছুতেই যাবে না, তুমি এখানেই থাকবে, আমিও মারীচকে বা ওই হরিণটাকে ধরে নিয়ে আসছি। তা লক্ষ্মণ ওই হরিণ দেখে তার সন্দেহ হয়, তিনি বলেন যে এটা সাধারণ হরিণ নয়, কোনো ছদ্মবেশী রাক্ষস, সম্ভবত মারীচ। কিন্তু সীতা এবং রাম সেটা বিশ্বাস করেন না, সীতা জোর করেন এবং রামকে পাঠান। তারপরে দুটো ফলক দেখিয়েছি, এটা রামচন্দ্র মন্দিরের এবং এইটা হচ্ছে পাট্টাডাকালের মল্লিকার্জুন মন্দিরে। মারীচকে যখন রাম বধ করছেন, অর্থাৎ তাকে যখন ধরতে পারলেন না, তখন তিনি ক্লান্ত হয়ে পড়ছেন, তিনি তারপরে মারীচকে বধ করছেন। রাম সন্ন্যাসীর বেশে আছেন। এখানেও দেখুন শিল্পী যে তৈরি করেছেন, তিনি যে বেশ ধারণ করেছেন, মাথায় কিন্তু একটা মুকুট দিয়েছেন। শিল্পীর দৃষ্টিতে তখনই তিনি যেন রাজা। আবার ডান দিকে পাট্টাডাকালের মন্দিরে দেখুন রাম একটা রথে চেপে যাচ্ছেন, তার কাছে রথ কোথায়? লক্ষ্য করে দেখুন দুই শিল্পী দুইভাবে এই ঘটনাটাকে নিয়ে এসেছেন। মারীচ তার মৃত্যুর পূর্বে রামের কণ্ঠ নকল করে তিনি চিৎকার করে বলেন, সীতাকে বলছেন যে আমাকে যেন রক্ষা করো। সীতা তখন অত্যন্ত ব্যাকুল হয়ে যান, লক্ষ্মণকে বলেন যে তুমি শীঘ্রই যাও, রাম কোনো বিপদে পড়েছেন, তা না হলে এইভাবে তিনি সাহায্য চাইতেন না। লক্ষ্মণ বলেন যে না, এই ত্রিভুবনে এমন কোনো শক্তি নেই যে রামকে পরাস্ত করতে পারি, এটা রাম নয়। সীতা সেটা শুনতে চান না। সীতা লক্ষ্মণকে অত্যন্ত কটু ভাষায় তিনি বলেন যে তুমি রামের ভালো চাইছো না, রামের মৃত্যু হলে তুমি আমাকে অধিকার করবে। এই ধরনের কটুবাক্য লক্ষ্মণ আর শুনতে পারছিলেন না, সহ্য করতে পারছিলেন না। তিনি তখন বাধ্য হয়ে সীতাকে নমস্কার করে তিনি বলেন আমাকে যেতে হচ্ছে, আমাকে বাধ্য হতে হচ্ছে, রাম আমাকে বলেছিলেন না যেতে, আমি যাচ্ছি, কিন্তু আমি তোমাকে গণ্ডি একটা দিয়ে দিচ্ছি তোমার চারদিকে, এই গণ্ডির বাইরে তুমি যাবে না। এখানেও একটা ঘটনা রয়েছে, বাংলার রামায়ণে এই গণ্ডি প্রদানের কথা বলা হয়েছে, কৃত্তিবাস বলেছেন, কিন্তু সংস্কৃত রামায়ণে গণ্ডির কথা কোথাও বলা হয়নি, বাল্মীকি রামায়ণে এটা নেই। লক্ষ্মণ চলে যেতেই রাবণ সাধুর বেশে সীতার কাছে আসেন। সীতা তাকে ভুল বোঝেন, তিনি মনে করেন যে ব্রাহ্মণ ভিক্ষু এসেছেন, তিনি ভিক্ষা দিতে বাড়ির বাইরে চলে আসেন। এই অবস্থায় রাবণ সীতাকে হরণ করেন।
কেন্দুর বলে একটি গ্রাম আছে দামোদরের বর্ধমানের দক্ষিণে, সেইখানে 3টি ফলকে অত্যন্ত সুন্দরভাবে সীতাহরণের কাহিনীটাকে দেখানো হয়েছে। লক্ষ্য করে দেখুন, এইখানেতে সীতা কুটিরের মধ্যে বসে আছেন। তারপরে সীতা যখন বেরিয়ে আসেন তখন রাবণ তাকে জোর করে তাকে ধরে নিয়ে যান, এবং এখানে দেখানো হয়েছে তিনি রথে করে নিয়ে যাচ্ছেন, এবং তখন তার নিজ মূর্তি অর্থাৎ দশাননের এই মূর্তি তিনি ধারণ করেছেন। দশানন সীতাকে আকাশপথে নিয়ে যাবার সময় জটায়ু ঘুমোচ্ছিলেন। সীতা তাকে দেখতে পেয়ে তখন জটায়ুকে বলেন যে আপনি বৃদ্ধ, আপনাকে মিনতি করছি, আপনি রামকে খবর দিন যে রাবণ আমাকে হরণ করেছে জোর করে। জটায়ু তখন ঘুম থেকে উঠে রাবণকে বিরত করার চেষ্টা করেন, বলেন যে তুমি নিয়ে যেও না, এটা অন্যায় কাজ। রাবণ শোনেন না। জটায়ু বললেন আমার সাধ্য যতটা আমি চেষ্টা করব, কিন্তু জটায়ু পারেন না। জটায়ুর ডানা এবং পা সব কিছু কেটে দেন রাবণ, যেহেতু তিনি সশস্ত্র ছিলেন। জটায়ু মৃত্যুমুখে পতিত হন। এর পরের অংশ যে সম্পাতির পুত্র সুপার্শ্ব, এই সুপার্শ্ব পিতার জন্য প্রতিদিন খাবার খুঁজতে যেতেন। তিনি দেখলেন যে একটা রথের করে রাবণ আসছেন, তিনি সেই জন্য সেটাকে গিলে নেবার চেষ্টা করলেন। দেখুন, লক্ষ্য করে দেখুন, তিনি গিলে নিচ্ছেন। এটা ইটন্ডার ফলকে দেখানো হয়েছে, এখানেও দেখানো হয়েছে এটা বড়নগরের ফলকে। গোটা রথটাকে যেন তিনি গিলে ফেলছেন। অর্থাৎ সুপার্শ্ব যে কি ভয়ানক সেটা এখানে শিল্পী দেখিয়েছেন। এই সম্পাতি নন্দন তারপরে দেখেন যে রথের ভেতরে সীতা বসে আছেন, যেহেতু নারী হত্যা হয়ে যাবে এবং রাবণ সুপার্শ্বর কাছে প্রাণ ভিক্ষা করেন, সেই জন্য তিনি তাদের ছেড়ে দেন, রাবণ বেঁচে যান। এই ঘটনাটা কিন্তু রামায়ণ, সংস্কৃত রামায়ণে ডিটেলসে বলা হয়নি। তারপরের ঘটনা, রাম লক্ষ্মণ সীতার খোঁজে বেরিয়ে পড়েন এবং পম্পার তীরে যখন তিনি ঘুরে বেড়াচ্ছেন তখন সুগ্রীব তাদের দেখতে পেয়ে ভীত হন এবং ভীত হন। তখন হনুমান তাকে সান্ত্বনা দিয়ে বলেন, না, এদের কাছ থেকে অত ভয় করো না, বালি এদের পাঠায়নি তুমি যেটা ভাবছো। তিনি হনুমান ভিক্ষুর বেশে এসে রাম এবং লক্ষ্মণের সাথে কথা বলে সন্তুষ্ট হন। তখন তিনি বলেন, আমাকে সুগ্রীব পাঠিয়েছে, আমি তোমাদের সুগ্রীবের কাছে নিয়ে যাচ্ছি। দিয়ে তিনি সুগ্রীবের কাছে রাম এবং লক্ষ্মণকে নিয়ে যান। সুগ্রীবের কাছে পৌঁছে রাম সুগ্রীবকে অভয় প্রদান করেন যে তোমার ভয় নেই, আমি বালিকে হত্যা করব। এখানে ঋষ্যমুখ পর্বতে সুগ্রীব যে লুকিয়েছিলেন, সেখানে রাম এবং সুগ্রীব নিজেদের ভেতরে চিরস্থায়ী বন্ধুত্ব করেন এবং বলেন যে আমি তোমাকে রক্ষা করব এবং কিষ্কিন্ধার রাজা তোমাকে করে দেব। এখানে বাংলার ওই পারুলের ফলকে দেখানো হয়েছে একই ঘটনা। এখানে দেখানো হয়েছে বালি কত যে শক্তিশালী ছিলেন সেইটা এখানে বলা হয়েছে। বিষ্ণুপুরের কৃষ্ণরায় মন্দিরে আছে যে বালি একবার সমুদ্রের ধারে এসে তিনি পুজো করছিলেন। সেই সময় রাবণ এসে পিছন থেকে তাকে আক্রমণ করছেন। বালি বুঝতে পারেন, তিনি ল্যাজ দিয়ে রাবণকে বেঁধে ফেলেন এবং তার পুজো শেষ করে তারপরে রাবণকে সমুদ্রের জলে চোবান। সমুদ্রের জলে যখন নিমজ্জিত করেন তখন রাবণ যখন ছটফট করছিলেন তখন ছেড়ে দেন। তারপরে তারা নিজেরা বন্ধু হন।
এখানে দেখানো হয়েছে যে রাম কতটা শক্তিশালী সুগ্রীব বুঝতে পারছিলেন না। তিনি বলেছেন যে রাম বালিকে হত্যা করবেন, কিন্তু রাম কি আদৌ পারবেন, তার মনে একটা সন্দেহ হয়। সেই জন্য তিনি বলেন যে এই যে এখানে দেখছো গাছ আছে, একটা গাছকে যদি তুমি ভেদ করতে পারো তাহলে আমি বুঝবো যে তুমি বালিকে হত্যা করতে পারবে। তা রাম একটা নয়, সপ্তশালকে বিদ্ধ করছেন, সেটাই এই পাথরের মন্দিরে দেখানো হয়েছে। এটাই মাটির ফলকে সীতারামের আটচালার আওতারা, সেখানে ঠিক একই ধরনের ঘটনা দুই শিল্পী দুইভাবে দেখিয়েছেন। এর পরের ঘটনা যে সুগ্রীবকে তখন রাম বললেন তুমি বালিকে যুদ্ধে আহ্বান করো, আমি বালিকে হত্যা করব। সুগ্রীব যখন বালিকে আহ্বান করেন, তাদের যে দ্বন্দ্বযুদ্ধ হয় তাতে দুজনের চেহারা একই রকম থাকায় রাম প্রথমে চিনতে পারছিলেন না কে বালি কে সুগ্রীব। সেই জন্য সুগ্রীব মার খেয়ে ছুটে পালিয়ে যান। রাম গিয়ে বলেন যে না, আমি তোমাদের বুঝতে পারিনি। তখন লক্ষ্মণ সুগ্রীবের গলায় গজপুষ্পীর একটা মালা পরিয়ে দেন। তারপরের ঘটনা আপনারা জানেন যে রাম বুঝতে পেরে বালিকে বধ করেন এবং বালির স্ত্রী তারা এখানে বলছেন তুমি কেন বালিকে এইভাবে বধ করলে। সেটাই বাংলার মন্দিরের যে ফলক রয়েছে, এখানে তারা বিলাপ করছেন, এখানে দুজনা দ্বন্দ্ব করছেন এবং রাম তীর ছুটছেন। বালির মৃত্যুর পর রুমাকে বালি ধরে রেখেছিলেন, আটকে রেখেছিলেন, সেই সুগ্রীবের সাথে তিনি মিশতে পারেন এবং তারপরে রামের নির্দেশে সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করা হয়। এরপরে বর্ষাকাল চলে আসে। সুগ্রীব সেই জন্য কিছু সীতার উদ্ধারের জন্য করেন না। বর্ষাকাল পেরিয়ে গেলে তখন রাম লক্ষ্মণকে পাঠান, বলেন যে সুগ্রীব কেন সীতা উদ্ধারের জন্য উদ্যোগী হচ্ছেন না। তখন লক্ষ্মণ একটু রেগে যান। তখন তারা এসে বলেন যে না, সুগ্রীব এবার নিশ্চয়ই চেষ্টা করবেন। সুগ্রীব তখন বিভিন্ন দিকে বানর সেনাদের পাঠান সীতা কোথায় আছেন সন্ধানের জন্য। তারপর অঙ্গদ, হনুমান ইত্যাদিরা তারা দক্ষিণ দিকে গিয়ে সমুদ্রের ধারে যখন যান, তখন সম্পাতির সঙ্গে দেখা হয়। সম্পাতি তখন বলেন যে রাবণ, লঙ্কার রাজা রাবণ সীতাকে নিয়ে গেছেন, তোমাদের লঙ্কা পেরিয়ে যেতে হবে। তখন হনুমান ভাবছিলেন বা সমস্ত বানরেরা লঙ্কা কে পেরোতে পারেন, দেখা গেল হনুমান ছাড়া কেউ পেরোতে পারবেন না। তখন তারা হনুমানকে বললেন যে তুমি লঙ্কা পেরিয়ে যাও। হনুমান লঙ্কা যখন সমুদ্র পেরিয়ে যাচ্ছেন, তখন প্রথমে নাগমাতা সুরসার সঙ্গে দেখা হয়। সুরসা, এই মূর্তিটা দেখানো হয়েছে। হনুমান নাগমাতা সুরসাকে প্রণাম করে তাকে খুশি করে আবার এগিয়ে যান। তারপর দেখা হয় সিংহিকার সাথে। সিংহিকার তিনি পেটের ভেতরে ঢুকে গিয়ে পেটটাকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে তিনি লঙ্কায় চলে যান। লঙ্কায় চলে গিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে খুঁজে বেড়াচ্ছিলেন, সীতাকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক ঘোরার পরে তিনি রাত্রিবেলায় অশোক কাননে এসে দেখলেন যে একটা সিংসপা গাছের নিচে, শিশু গাছের নিচে একজন কাঁদছেন, তার বসন মলিন। তখন তার মনে হলো এই তাহলে সীতা হতে পারে। সেই সময় ভোরবেলায় তিনি দেখলেন যে ভোরবেলায় রাবণের ঘুম ভাঙার পর সীতার কথা মনে হওয়াতে রাবণ তার সঙ্গী সাথীদের নিয়ে, তার অনেকগুলো স্ত্রী এবং রমণীদের নিয়ে তিনি আসছেন। সেই জন্য হনুমান গাছের ওপরে উঠে যান, দিয়ে দেখছেন কি হচ্ছে। এটা ভালিয়ার আটচালা রঘুনাথ মন্দিরে এই একটাই মাত্র ফলক আছে। তারপরের ঘটনা হচ্ছে রাবণ এসে
সীতাকে বলেন তুমি আমার রানী হও। সীতা তাকে প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যান করার জন্য রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হন। রাবণ তখন খড়গের আঘাতে সীতাকে হত্যা করতে যান। তখন রাবণের তৃতীয় স্ত্রী ধান্যমালিনী তাকে বিরত করে নিয়ে যান। বাংলা রামায়ণে বলা হয়েছে যে রাবণের প্রথম স্ত্রী মন্দোদরী এটা করেছিলেন, আর সংস্কৃত রামায়ণে বলা হয়েছে এটা ধান্যমালিনী করেছেন। এখানে দেখানো হয়েছে যে রাবণ চলে যাওয়ার পর হনুমান গাছের উপর থেকে নিচে নেমে এসে রামের গুণগান করতে শুরু করেন। রামের গুণগান করার পরে তিনি বলেন যে রাম আমাকে পাঠিয়েছেন, ভয় পেও না, কারণ সীতা তখন ভীত হয়েছিলেন। তারপরের ঘটনা আপনারা জানেন। এখানে দেখানো হয়েছে সীতা রামকে দিব্য চূড়ামণি দিচ্ছেন। রামের আংটি তিনি দিয়েছিলেন হনুমান, এবং দিব্য চূড়ামণি নিয়ে তিনি তারপর ফিরে আসেন। বাংলার ফলকে এখানে দেখানো হয়েছে, দেখুন এই সুরুল বলে এখানে আছে, সেখানে আংটি দিচ্ছেন, অন্য চেরিরা ঘুমোচ্ছে। তারপর হনুমান বললেন যে আমার একটা তো কাজ হয়েছে, আমি সীতার সঙ্গে দেখা করেছি, কিন্তু এর পরেতে আমার দরকার যে আমি জানতে চাই যে আমাদের অপরপক্ষ কতটা শক্তিশালী। সেটা করতে গেলে আমাকে কি করতে হবে না, অশোক কানন ভাঙতে হবে। অশোক কানন যদি ভাঙি তাহলে রাবণ তার সৈন্য সামন্ত পাঠাবেন, তাদের সাথে যুদ্ধ করে আমি বুঝতে পারবো তারা কতটা শক্তিশালী। তাই উনি এই অশোক কানন ভাঙছেন। এখানেও বাংলার একটা ফলকে সেটা দেখানো হয়েছে। তারপরে দেখানো হচ্ছে যে রাবণ তার সৈন্য সামন্তকে জাম্বুমালি বা ইত্যাদি যে সেনাপতি রয়েছে তাদের অনেক সৈন্য নিয়ে পাঠান। হনুমান তাদের অর্গল বা বড় পাথর দিয়ে হত্যা করেন। তারপরে হনুমান ভাবলেন যে এদের সঙ্গে তো দেখা হলো, তাহলে আমি এবার রাবণের সঙ্গে দেখা করব। রাবণ কতটা শক্তিশালী আমাকে দেখতে হবে, এত তো নাম শুনেছি। সেই জন্য তিনি ধরা দেন। ধরা দেওয়ার পরেতে তাকে বেঁধে নিয়ে যাওয়া হয়। তিনি রাবণের কাছে গিয়ে তাকে যেহেতু আপ্যায়ন করা হয়নি, সেহেতু তিনি তার ল্যাজটাকে পাকিয়ে অনেক উঁচুতে উঠে তিনি কথা বলছিলেন। রাবণ বসে আছেন। এইটা ইলোরার মন্দিরেতে এই ছবিটা, আর এখানে হাম্পিতেও ঠিক একই ধরনের ছবি দেখানো হয়েছে। আমি এটা দেখাচ্ছি এই জন্য, পরে আপনাদের দেখাবো যে বাংলার রামায়ণে যে কথাটা লেখা হয়েছে সেইটার সাথে খুব মিল আছে, সেটাই আমি একটু পরে আসছি। তা হনুমান তাকে জানান তুমি অন্যায় করেছো, তুমি সীতাকে রামের কাছে প্রত্যর্পণ করো। রাবণ শোনেন না, তখন বলেন এর ল্যাজে আগুন ধরিয়ে দাও। ল্যাজে আগুন ধরিয়ে দেওয়ার পরে তিনি সেখান থেকে বেরিয়ে লঙ্কাপুরী সেটাকে জ্বালিয়ে দেন। তারপর তিনি ফিরে গিয়ে রামকে সীতার কাছ থেকে যে চূড়ামণি এনেছিলেন সেটা দেন। রাম তখন বুঝতে পারেন সীতা কোথায় আছে, অর্থাৎ এবার তাদের সৈন্য সামন্ত নিয়ে সমুদ্র পেরিয়ে লঙ্কায় যেতে হবে। এদিকে রাবণ তার সঙ্গী সাথীদের ডেকে বলেন যে একটা হনুমান সমুদ্র পেরিয়ে এসে এই রকম ধরনের লঙ্কাকাণ্ড করে গেল, আমরা সেটা বাধা দিতে পারলাম না, তাহলে কত শক্তিশালী তারা। এখানে দেখানো হয়েছে যে এই সময়ে রাবণ যখন এই কথা বলছেন তখন বিভীষণ রাবণকে বলেন তুমি সীতাকে ফেরত দিয়ে দাও, রাম তোমার কোনো দোষ করেননি। রাবণ তখন কথা শোনেন না, ভাইকে অত্যন্ত খারাপভাবে বলেন। তখন বিভীষণ রামের কাছে চলে আসেন। বিভীষণ আসার পরে
রামকে উনি বলেন যে তুমি সমুদ্রের উপাসনা করো, সমুদ্রের উপাসনা করলে সমুদ্র তোমাকে একটা ব্যবস্থা করে দেবেন কিভাবে তুমি সমুদ্র পার হবে। কিন্তু রাম 3 দিন ধরে সমুদ্রের তীরে উপাসনা করার পরেও সমুদ্র যখন আসেন না, তখন রাম কুপিত হয়ে বাণ ছোড়েন। তখন সমুদ্র এসে রামকে বলেন যে না, বিশ্বামিত্রে নল, বিশ্বকর্মার পুত্র নল যদি সমুদ্র আমার ওপরে সেতু বন্ধন করে আমি সেটা ধারণ করব। এবং সেইটাই এখানে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে যে কৈলাসনাথ ইলোরার মন্দিরেতে নল এই সেতু বন্ধন করছেন। আরেকটি বাংলায় অমরাগড়ি, সেখানেও দেখানো হয়েছে নল যেন সেতু বন্ধন করছেন। সেতু বন্ধন করার পরেতে রাম শিবের পুজো করেন। এখানে নলকে বলেন তুমি একটা মন্দির করে যাও, শিবের মন্দির, সেই মন্দির আমি পুজো করব। আবার পাথরের মন্দিরেও দেখুন দেখানো হয়েছে শিব পঞ্চলিঙ্গ পুজো করেছেন। রাম যখন সৈন্য সামন্ত নিয়ে লঙ্কায় পৌঁছন, লঙ্কায় পৌঁছানোর পরে রাবণ তখন তার 2 চরকে পাঠান, অর্থাৎ স্পাই, শুক এবং সারণকে পাঠান রামের সৈন্যদের সম্বন্ধে জানার জন্য। বিভীষণ তাদের দেখে চিনতে পারেন, হনুমানদের বলেন এই দেখো হনুমানের বেশে 2 চর এসেছে। সেই শুক আর সারণকে ধরে নিয়ে তাদের কান মুলতে মুলতে রামের কাছে নিয়ে যাচ্ছেন। রাম তাদের মুক্তি দেন। এরপরে যুদ্ধের শুরুতেই রাম অঙ্গদকে রাবণের কাছে পাঠান এবং বাংলা রামায়ণে বলা আছে রায়বার। এইখানে দেখুন বাংলা রামায়ণে বলা হয়েছে অঙ্গদ ওইভাবে ল্যাজটাকে পাকিয়ে ঠিক ওইভাবেই কিন্তু তিনি রাবণের কাছে বসেছিলেন। আমরা যে আগের ছবি দেখেছি সেই ছবিটা প্রায় 1200-1300 বছর আগে, তখন তো বাংলায় রামায়ণ লেখা হয়নি। সেই ওই ঘটনাটাই তারপরেতে এই বাংলায় রামায়ণে নিয়ে আসা হয়েছে। এখানে যুদ্ধের শুরু, রাম যুদ্ধ ঘোষণা করলেন। এখানে দেখানো হয়েছে যে বানরেরা এই পাথর গাছ ভেঙে নিয়ে এসে যুদ্ধ করছেন এবং মল্লযুদ্ধ, মুষ্টিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি যেভাবে হয় প্রাচীনকালের যুদ্ধের মতন, এইখানে রাধা বিনোদ মন্দিরে কেন্দুবিল্লেতে সেই ঘটনাটাই শিল্পী দেখিয়েছেন। তারপর রাবণ যখন প্রথম যুদ্ধ করতে আসেন, রামের সাথে যখন যুদ্ধ হয় তখন রাম মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন। হনুমান বললেন যে তুমি আমার পিঠে চাপো। দেখুন হনুমানের পিঠে চেপে রাম রাবণের সাথে যুদ্ধ করছেন, প্রথম যুদ্ধ। তারপর যুদ্ধে রাবণ পরাস্ত হয়ে চলে যান। তখন তিনি বললেন যে কুম্ভকর্ণকে এবার জাগাও। এই কুম্ভকর্ণকে জাগানো হচ্ছে প্রাণীদের তার দেহের ওপরে চালনা করে। এটা বিজয় বিঠ্ঠালা মন্দিরে এই ফলকটা রয়েছে। বাংলার মন্দিরেতে এই আলমগিরি, সেখানেতে দেখুন একই ধরনের ফলক এখানে রয়েছে। এখানে দেখানো হয়েছে কুম্ভকর্ণ শক্তি এত যে বানরেরা তাকে আটকাতে পারছিল না। তারপরেতে এই গুপ্তিপাড়ার এখানে কি অসাধারণ ফলকে দেখানো হয়েছে, বৃহৎ দেহী কুম্ভকর্ণের সাথে রামের যুদ্ধ হচ্ছে, রাম তাকে হত্যা করেন। এখানে দেখানো হয়েছে হনুমান তারপরে দেবান্তক বা ত্রিশিরাকে হত্যা করেন। তারপরেতে রাবণ ইন্দ্রজিৎকে বলেন অনেকেই তো মারা গেলেন, তুমি আমাদের রক্ষা করো। ইন্দ্রজিৎ বললেন ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে না, আমি রাম লক্ষ্মণকে হত্যা করব। তারপরের ঘটনা আপনারা জানেন, মেঘের আড়াল থেকে তিনি যুদ্ধ করেছিলেন এবং নিকুম্ভিলা যজ্ঞ
সম্পূর্ণ হওয়ার আগে লক্ষ্মণ গিয়ে তাকে আক্রমণ করেন এবং হনুমানের পিঠে চেপে তারপরে তিনি ইন্দ্রজিৎকে হত্যা করেন। ইন্দ্রজিৎ হত্যার পরে রাবণ এসে আবার বিভীষণকে হত্যা করার জন্য শক্তিশাল নিক্ষেপ করেন। লক্ষ্মণ সেই শক্তিশাল নষ্ট করে দেন। লক্ষ্মণ যেহেতু ওই শক্তি অস্ত্রকে নষ্ট করেন, রাবণ রেগে গিয়ে তখন শক্তিশাল পাঠান লক্ষ্মণকে মারার জন্য। লক্ষ্মণের বুকে সেটা বিদ্ধ হয়, লক্ষ্মণ পড়ে যান। লক্ষ্মণ পড়ে যাওয়াতে তার দেহটা নিয়ে যাতে রাবণ চলে যেতে না পারে, তখন রাম এসে রাবণের সাথে যুদ্ধ করেন। রাবণকে পরাস্ত করে তারপরে রাম বসে আছেন, তিনি বুঝতে পারছেন না যে কি করবেন। এমতো অবস্থায় সুসেন হনুমানকে বলেন, তুমি এক্ষুনি চলে যাও, হিমালয়ে গিয়ে বিশল্যকরণী নিয়ে এসো। এখনও লক্ষ্মণ মারা যাননি, লক্ষ্মণ বেঁচে যাবেন। তারপরের ঘটনায় দেখুন, লক্ষ্মণ বিশল্যকরণী নিয়ে আসছেন, হনুমান বিশল্যকরণী আনছেন। এখানে দেখুন, বিশল্যকরণী যখন নিয়ে আসছেন তখন এই অস্ত্রধারী মানুষেরা এখানে রয়েছেন। তাহলে আমরা তো জানি না যে সেখানে অস্ত্রধারী কে এলো, হনুমানকে কে বাধা দিল। দেখা গেছিল হনুমান গিয়ে তো তিনি এই ভেষজ চিনতে পারছিলেন না। তখন ওখানে গন্ধর্বেরা তাদের স্ত্রীদের নিয়ে তারা স্নান করছিলেন। তাদের জিজ্ঞাসা করাতে তারা উত্তর দিচ্ছিলেন না, বরং রামের সম্বন্ধে কটু কথা বলেন। সেই কটু কথা যখন বলেন তখন হনুমান রেগে গিয়ে তাদের হত্যা করেন। তারপরে গোটা হিমালয়ের চূড়াটাকে নিয়ে চলে আসেন। হ্যাঁ, আচ্ছা, এর পরেতে দেখানো হচ্ছে যে রামের সাথে দশাননের তৃতীয় বা শেষ যুদ্ধ শুরু হয়। তখন যেহেতু রাম মাটিতে যুদ্ধ করছেন, ইন্দ্র তার রথ, মাতুলি এবং অস্ত্র দিয়ে রামের কাছে পাঠান। মাতুলির তখন এসে রাম এবং দশাননের যুদ্ধ শুরু হয়। রাম একের পর এক দশাননের মস্তক ছিন্ন করছেন, আর দশাননের কাঁধ থেকে দশাননের মাথা বেরিয়ে যাচ্ছিল। রাম বুঝতে পারছিলেন না কি করবেন। তখন মাতুলি তাকে বলেন যে তুমি নিজের স্বরূপ তুমি বুঝতে পারছো না, তুমি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করো। এখানে এই সেটি উচ্চকরণের রামের সাথে রাবণের তৃতীয় যুদ্ধের ফলকটা রয়েছে। এরপরে বাংলা রামায়ণে দেখানো হয়েছে যে রাম অকাল বোধন করেন, যেটা সংস্কৃত রামায়ণে আমরা পাই না। এখানেও দেখানো হয়েছে যে তাদের যুদ্ধের মাঝখানে দেবী আবির্ভূতা হয়েছেন, এটা কালনার মন্দিরে। এবং বড়নগরের মন্দিরে দেখানো হয়েছে যে রাবণ রামের স্বরূপ বুঝতে পেরে তার কাছে প্রণত হয়েছেন, দেখুন প্রণাম করছেন। এটা কিন্তু বাংলা রামায়ণেই একমাত্র রয়েছে, অন্য কোথাও নেই। এরপরে দশাননের পতন হয়, এবং দশাননের পতন হলে তার স্ত্রীরা খবর পেয়ে বিলাপ করতে করতে চলে আসেন। এটা হাম্পির মন্দিরে এবং এটা আলমগীরের মন্দিরে একই দৃশ্য দেখানো হয়েছে। তারপর যখন দশাননের মৃত্যু হয় তখন রাম প্রথমে বিভীষণকে বলেন যে তুমি পারলৌকিক কাজগুলো করে দাও। তারপরে লক্ষ্মণকে বলেন যে তুমি বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে তুমি যেভাবে যা কিছু করণীয় সেটা করো। এবং হনুমানকে বলেন যে তুমি লঙ্কা রাজের অনুমতি নিয়ে সীতাকে খবর দাও, বলো
যে রাবণ হত্যা হয়েছে এবং তাকে নিয়ে এসো। তখন হনুমান যখন তাকে নিয়ে আসেন, রাম তখন বলেন যে আমার যা কাজ কর্তব্য আমি সেটা করেছি, রাবণকে হত্যা করে তোমাকে উদ্ধার করেছি, কিন্তু যেহেতু রাবণ তোমাকে দুষ্ট চক্ষে দেখেছে, আমি তোমাকে গ্রহণ করতে পারছি না। এই কথায় সীতা অত্যন্ত ব্যথিত হন এবং অত্যন্ত ব্যথিত হয়ে তখন লক্ষ্মণকে তিনি বলেন যে তুমি এক্ষুনি অগ্নি প্রজ্বলন করো, আমি অগ্নিতে নিজে সমর্পণ করব। রাম কখনো কিন্তু সীতাকে বলেননি তাকে তোমাকে পরীক্ষা দিতে হবে, অগ্নি পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, কিন্তু যেখানেই লেখা থাকে তখন বলা হচ্ছে যে সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। আমরা একটা ভুল জানি, রাম যেন বলেছেন। তারপরে সঙ্গে সঙ্গে অগ্নিদেব এসে সীতাকে কোলে করে নিয়ে বেরিয়ে আসেন এবং রামকে বলেন, নির্দেশ দেন তুমি সীতাকে গ্রহণ করো, সীতা সৎ, সীতার কোনো কিছু দোষ নেই। রাম তখন বলেন আপনি যখন বলছেন আমি এটা মেনে নেব। তারপর বিভীষণকে তখন বলেন যে, বিভীষণ বলেন রাম তুমি এখানে থেকে যাও, একদিন অন্তত থেকে যাও। বলে না, আমার জন্য ভরত সব কিছু ত্যাগ করে ওখানে বসে আছেন, তুমি আমাকে তাড়াতাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করো। উনি বলেন পুষ্পক রথ রয়েছে, তোমাকে খুব শীঘ্রই ওখানে নিয়ে চলে যাওয়া হবে। যখন রাম লক্ষ্মণ উঠেছেন তখন বিভীষণ সুগ্রীব সকলে এসে জোড়হাত করে বলেন যে আমরা তোমার সঙ্গে যেতে চাই, তুমি যে ওখানে গিয়ে রাজা হবে সেসব জিনিস আমরা দেখব, তোমাদের মাকে আমরা প্রণাম করব। তাই সকলকে নিয়ে তিনি যাচ্ছেন। ভরদ্বাজের আশ্রমে যখন তিনি আসেন, ভরদ্বাজের আশ্রমে সেখানে রাত্রিবাস করেন এবং হনুমানকে পাঠান। হনুমানকে রাম পাঠিয়ে বলেন ভরতকে খবর দাও। ভরত নন্দীগ্রামে তখন রয়েছেন সন্ন্যাসী বেশে। হনুমান গিয়ে তাকে বলেন যে রাম এসেছেন, রাবণের মৃত্যু হয়েছে ইত্যাদি ইত্যাদি। ভরত অত্যন্ত আনন্দিত হয়ে তখন শত্রুঘ্নকে বলেন যে তুমি শীঘ্রই সকলে যা আসছে তাদের জন্য যা কিছু আয়োজন করো। এখানে দেখানো হয়েছে রাম আসছেন, এবার ভরত মাথায় পাদুকা নিয়ে দাঁড়িয়ে আছেন, হনুমান জোড়হস্তে দাঁড়িয়ে আছেন। পরের ঘটনা, রাম তিনি এসে মস্তক মুন্ডন করে বেশ পরে তিনি রাজা হবেন, সেই জন্য তার অভিষেক হবে, তার জন্য প্রস্তুত হয়েছেন। সেই সময়েতে রামের যে অভিষেক হচ্ছে তার চিত্র রয়েছে প্রস্তর ফলকে। বশিষ্ঠ, বিজয়, জাবালি ইত্যাদি এরা রাজ্যাভিষেক করছেন রামের। এখানে রাম রাজা হয়েছেন, অসাধারণ একটি ফলক দেখানো হয়েছে। রাম রাজা হওয়ার পরে রাম শুনতে পেলেন যে প্রজারা সীতা সম্বন্ধে অশালীন কথা বলছেন। সীতার যেহেতু সন্তান সম্ভবা হয়েছেন, সেই জন্য রাম লক্ষ্মণকে বললেন তুমি ওকে বনবাসে দিয়ে এসো। এখানে বাল্মীকির আশ্রমের কাছে লক্ষ্মণ গিয়ে সীতাকে ছেড়ে দিয়ে আসেন। এখানে দেখানো হয়েছে যে সীতা সন্তান সমেত রয়েছেন বাল্মীকির আশ্রমে। তারপরে কিছুদিন পরে রাম অশ্বমেধ যজ্ঞ শুরু করেন। এখানে একটি মাত্র ফলক শুরুলের, এখানে রাম অশ্বমেধ যজ্ঞ করছেন। এই ঘটনাটি অর্থাৎ রামের সাথে শিবের যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের কাহিনী কোনো রামায়ণে লেখা নেই, অথচ ফলক রয়েছে। এটা শিব পুরাণে লেখা আছে যে রাজা বীরামণির রাজ্যে যখন দেবপুরে
এই অশ্বমেধ যজ্ঞের অশ্ব যায়, তখন এই বীরমণির পুত্র অশ্বকে ধরেন। তার ফলে যুদ্ধ অবশ্যম্ভাবী, এবং রাম আসবেন, রামের সঙ্গে পারবেন না। আর রাজা বীরমণি শিব এবং রাম দুয়েরই উপাসক, তখন তিনি শিবের উপাসনা করেন, শিব চলে আসেন। রাম শিবের সাথে যুদ্ধ করতে চাইছিলেন না, শিবের নির্দেশে রাম যুদ্ধ করছেন। এখানেও আবার লক্ষ্য করে দেখুন, রামকে আটকাচ্ছেন হনুমান, না যুদ্ধ করো না, শিবের সাথে যুদ্ধ করো না। আবার শিবের পার্শ্বদও দেখুন শিবকে আটকাচ্ছেন। অদ্ভুত এক ফলক, এই ফলক একটাই রয়েছে। এরপরের ঘটনা বাংলা রামায়ণে রয়েছে যে লবকুশ অশ্বমেধের অশ্ব ধারণ করেছেন এবং হনুমানকে বেঁধে লবকুশ মায়ের কাছে নিয়ে এসেছেন। মা তখন সঙ্গে সঙ্গে হনুমানকে বললেন যে ছেড়ে দাও, এবং দুই পুত্রকে কোলে নিয়ে তিনি সব ঘটনা জানালেন, রাম কে, হনুমান কি। এটা বাংলা এবং সংস্কৃত রামায়ণে আছে যে লবকুশ তারা রামায়ণ গান করতে গেছিলেন, অর্থাৎ সেই রামায়ণ গান শুনে রাম তাদের ডাকেন এবং সকলের সঙ্গে রামায়ণ গান শোনেন, এবং তাদের কাছে রামায়ণ গান শুনে তিনি বুঝতে পারেন যে লবকুশ তার সন্তান। তখন তিনি বাল্মীকিকে বলেন যে সীতাকে নিয়ে আসার জন্য। সীতা এসে তখন ধরিত্রী দেবীকে বলেন যে আমি যদি সৎ হই তাহলে ধরিত্রী দেবী তুমি এসে আমাকে উদ্ধার করো। এখানে দেখানো হয়েছে ধরিত্রী মাতা এসে সীতাকে নিয়ে যাচ্ছেন, সেটা দেখে রাম কুপিত হয়ে তীর নিক্ষেপ করতে যাচ্ছিলেন। এই একমাত্র ফলক সীতার রসাতলের প্রবেশের, এইটাই দেখা যায়। এই হচ্ছে রাম কাহিনীর ফলক। আমরা যেটা দেখতে পেয়েছি বিভিন্ন পাথরের মন্দির বা ইটের মন্দিরেতে, সবগুলো তো দেখানো যায় না, কিছু দেখিয়ে আপনাদের বলার চেষ্টা করলাম। তা এই বাংলায় টেরাকোটা ফলকের এই রামায়ণ কাহিনীর বইতে, এবং এই বইটি মহারাজ আজকে উদ্বোধন করে দেবেন, এই দুটি বইতে এই ফলকগুলো দেয়া হয়েছে। এবার দেখুন যে ফলক আমরা দেখলাম অসাধারণ, সেই ফলককে আমরা কিভাবে রেখেছি। দেখুন কিভাবে নষ্ট করা হচ্ছে, এই মন্দির পুড়িয়ে দেয়া হয়েছে, ভাঙা হয়েছে। আমাদের কি সত্যি কিছু করার নেই? নমস্কার। আমরা অপূর্বদার কথা শুনলাম, আমরা আশ্চর্য হচ্ছে। আমরা তো ছবি দেখি, কিন্তু ছবিগুলো যে কী সেগুলো, তার মধ্যে পারম্পর্য আছে, মানে কাহিনীগুলো যে একটা ক্রমশ অনুসরণ করার মতো মানে স্কোপ আছে, সেটা আমরা জানতাম না। আমরা দেখি কিন্তু রিলেট করতে পারি না। সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে ছবি দেখে সেটার সাথে এটাকে রিলেট করা, তার সম্পর্ক বের করা, এ খুব কঠিন কাজ। সে কঠিন কাজ তিনি প্রায় 1.5 ঘন্টা ধরে আমাদের কাছে দেখালেন, শুনলাম আমরা তাকে অশেষ ধন্যবাদ জানাই, প্রীতি শুভেচ্ছা জানাই। আর বইটি আমরা করি, আজকে উদ্বোধন করি। এটি উনি দেখিয়েছেন। আমাদের এখানে থাকবে, কিছু কপি থাকবে। ঠিক আছে, একটা আমাদের দেবেন তো? হ্যাঁ, আপনাকে তো দেবো নিশ্চয়ই। আমি আরও কপি করে আপনার যেরকম দরকার পড়বেন আমি দেবো।
নমস্কার। এতক্ষণ রাধারানী দেবী ও দুর্গারানী চক্রবর্তী মেমোরিয়াল লেকচারে ভারতের মন্দির গাত্রে রামায়ণ কাহিনী এই বিষয়ে বাংলায় আলোচনা করলেন প্রফেসর অপূর্ব চট্টোপাধ্যায়। আগামী 21 তারিখ বুধবার সন্ধ্যা 6টায় দেববাণী থেকে বাংলায় পাঠ এবং আলোচনা করবেন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। স্থান শিবানন্দ হল। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। যাচ্ছি আমরা।